বলি শুনছো, ডাল আর মশলাপাতি শেষ হয়ে গেছে, বাজার থেকে আসার সময় এনে দেবে কিছু? আমার তো আসতে অনেক রাত হবে, তুমি না হয় এই টাকা কটা রাখো, নিজে গিয়েই নিয়ে এসো। 20 টাকা? এতে আজকাল কি হয় শুনি? অন্তত 50টা টাকা তো দাও। কাল বউনি হয়নি ঠিকঠাক, আজ এটা দিয়েই কাজ চালিয়ে নাও লক্ষ্মীটি। দোকানদারকে না হয় বলো বাকি রাখতে, আমি আজ হাট থেকে এসে তোমায় দিয়ে দেব। সেই কবে থেকে তো এই একই কথাই শুনছি। বেশ। সবজি সবজি, তাজা তাজা সবজি নিয়ে যান বাবু, সব ক্ষেত থেকে তুলে এনেছি, সবজি তাজা সবজি। দিন গড়িয়ে রাত চলে এলো, বাজারে সব বিক্রেতা একে একে তল্পি তল্পা গুছিয়ে বাড়ির দিকে পাড়ি দিল। আজও আমার কোনো খদ্দের এলো না। বাড়ি গিয়ে শিলাকে কি যে কিভাবে মুখ দেখাবো জানি না। এসে গেছো? দাঁড়াও, তোমার হাত পা ধোয়ার জল দিচ্ছি। বলি ততক্ষণে মুদির দোকানের বাকিটা মিটিয়ে দিয়ে এসো না গো। কি হলো, ওরকম চুপ মেরে আছো যে? আর ঝুড়ি ভর্তি সবজি তো দেখি যেমনকে তেমনই ফিরে এসেছে, আজও বিক্রি হয়নি বুঝি? যা খুশি করো, চাল যা আছে কাল পরশুর মধ্যে তো তাও শেষ হয়ে যাবে বলে দিচ্ছি। এখন দেখো কি করবে। বাবা মা, বাবা মা যা একটা ঢ্যামনা একজনের গলায় ঝুলিয়ে দিল, যা নুন আনতে পান্তা ফুরোয়। শিলার কথাগুলো শুনে মনটা একেবারে ভেঙে গেল। মহামারীর পর থেকে গ্রামটা কেমন খালি হয়ে গেছে, অনেকেই চলে গেছে শহরে। এই গ্রামে আজকাল বউনি হওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বসে বসে আকাশ পাতাল ভাবনা চিন্তা করছি, হঠাৎ ভেসে এলো আমার ছোটবেলার বন্ধু হরিপদর গলা। ভাই নীলু, বাড়ি আছিস? আরে হরি যে, আয় আয়, কতদিন পর এলি বলতো? একদিনে মনে পড়লো বুঝি বন্ধুকে? আর বলিস না ভাই, আড়ত সামনে আর সময় করে উঠতে পারছিলাম না। তা বৌদিমণি কোথায়? দেখছি না তো। আর বলিস না ভাই, তোর বৌমনি আমার উপর বিশাল খাপ্পা হয়ে গেছে। সে কি রে, কেন? কি আর বলি ভাই, অবস্থা তো দেখছিস। আমাদের নিয়ে হাতে গুনে 10-11টা বাড়ি ছাড়া পুরো গ্রামই তো খালি হয়ে গেছে। সে আর বলতে, এই মরা গ্রাম থেকে আমরা তো আর বেরোতে পারবো না পরিবার পরিজন ছেড়ে। কিন্তু তুই একটা কাজ করতে পারিস তো, চাইলে একবার না হয় আজিমগঞ্জের পুরনো লঞ্চ ঘাটের পাশে যে হাট বসে সেখানে যেতে পারিস। খুব বড় হাট, আর অনেক লোক জমে। আশেপাশের প্রায় 10টারও বেশি গ্রাম থেকে লোক জমায়েত হয় সেখানে। বলিস কি রে, তাহলে বিক্রি তো বেশ ভালোই হবে। তাহলে আর বলছি কি, আমার আড়তেও তো সেখানকার বিক্রেতারাই বেশি ভিড় জমায়, তাতেই তো ব্যবসাটা এত ভালো করে চলছে। তা সে হাট বসে কবে? কাল তো শুক্রবার, কালই বসবে। তুই চলে যাস। খুব ভালো খবর দিলি রে, অবশ্যই যাব। হরিপদর কথা মতো পরের দিন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তার বলে দেওয়া পথ ধরে চলেই যাচ্ছি, কিন্তু কোনো হাট আর চোখে পড়ে না। চারিদিকে শুধু মাঠ ঘাট আর জলা জায়গা। ক্লান্ত হয়ে পড়েছি বেশ, বেলাও অনেকটা গড়িয়ে এসেছে। হঠাৎ দেখি দূরের গাছের নিচে একটা ছোট্ট চায়ের দোকান। ভাবলাম একটু বসে জিরিয়ে নি। দোকানে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে একজন বৃদ্ধ বসে রয়েছে। বেঞ্চে বসে জিজ্ঞেস করলাম তাকে, শুনছেন কাকা, এই আজিমগঞ্জের কাছে একটা হাট বসে শুনেছিলাম, কোথায় সেটা বলবেন একটু?
যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এই মাঠেই তো হাট বসে। এখানে? তা সব লোকজন কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। এখনো তো হাট বসার সময় হয়নি, হাট তো বসবে রাতে। রাতে? এ আবার কেমন হাট যে রাতে বসে? দিনের আলোয় ওনাদের সমস্যা আছে। দেখুন না, মাচা বাঁধা হয়েছে সব দোকান দেবার জন্য। চারিদিকে ওনার কথা শুনে তাকিয়ে দেখলাম, সত্যি তো দোকানের মতন কাঠামো বানানো রয়েছে মাঠ জুড়ে। কিন্তু সন্ধ্যা নামতে এখনো অনেকটাই সময় বাকি রয়েছে। এতটা সময় কোথায় কাটাই? সন্ধে অবধি না হয় এখানেই বসে সময় কাটান, একটু চা খেয়ে নিন, ততক্ষণে ভিড় আরো জমে যাবে আর হাটও রমরমিয়ে চলবে। বেশ, তাই করি না হয়। বসে বসে আশপাশের শোভা দেখছি আর চাওয়ালার গুনগুনিয়ে গান শুনছি। ইতিমধ্যে দেখি তিনি 1 কাপ চা বানিয়ে এলেন আমার সামনে, সাথে একটা বাটিতে বেশ কিছু ঘুগনি আর পেঁয়াজ। এই নিন গরম গরম চা আর তেলে ভাজা। না মানে আমার কাছে আসলে টাকাও নেই চা খাবার মতো। আহা, তাতে কি হয়েছে? আমার দোকান কি আর পালিয়ে যাচ্ছে নাকি এখান থেকে? আপনি খান তো, পরে বিক্রি বাট্টা হয়ে গেলে আমাকে না হয় টাকা শোধ করে দেবেন। আর যদি বিক্রি না হয়? হাসালেন দাদা বাবু। নীলগ্রামের হাট থেকে আজ অবধি কেউ খালি হাতে ফিরে যায়নি, বুঝলেন? অত চিন্তা না করে খান তো দেখি। মুখখান দেখেই তো বোঝা যাচ্ছে যে বড্ড খিদে পেয়েছে আপনার। কথাটা ঠিকই বলেছে লোকটা। যখন বেরিয়েছিলাম শিলা তখনও গভীর ঘুমে, ওকে ডাকতে আর মন চায়নি, তাই কোনো খাবারও পেটে পড়েনি। গোগ্রাসে তেলে ভাজা কটা গিলতে শুরু করলাম। এতটা পথ হেঁটে এসে শরীর এতই ক্লান্ত হয়ে গিয়েছিল যে দোকানের বেঞ্চে গায়ে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙল একটা কোলাহলে। উঠে দেখি দোকানের চালাগুলো সব ভর্তি। একটা চালা খুঁজে নিয়ে তাড়াতাড়ি বসে পড়লাম। রাত নেমেছে, খদ্দের আসা শুরু করলো। হাট শুরু হলো রমরমিয়ে। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম খদ্দেরদের মধ্যে। তাদের মাথার উপর কাপড় দেওয়া আর মুখগুলো ঢাকা রয়েছে। এই রাতের আধারে মুখ ঢেকে রাখার মানেটা কি তা বুঝলাম না। হঠাৎ দেখি আমার দিকে এক খদ্দের এগিয়ে আসছে। সবজিগুলো দেখে তো মনে হচ্ছে বেশ তাজা। হ্যাঁ বাবু, একদম তাজা, আজ সকাল সকাল ক্ষেত থেকে তুলে এনেছি। বেশ বেশ, আমায় 1 কিলো করে সব সবজি দিয়ে দাও দেখি। পুরো সপ্তাহ জুড়ে একটা টাকাও বউনি না হওয়ায় ওনার কথাগুলো যেন আমার কানে অমৃতের মতন শোনালো। তাড়াতাড়ি সবজি ওজন করে ঠোঙায় গুজে দিলাম। দাম বলার আগেই উনি একটা 200 টাকার নোট গুজে দিয়ে চলে গেলেন। আমি তো হতবাক। সবজি দিয়েছি, তার দাম খুব বেশি হলেও 70-80 টাকা হবে। বাবু, ও বাবু শুনছেন, বাকি টাকা নিয়ে গেলেন না তো? কি হলো দাদা, কাকে ডাকছেন? না মানে ওই যে উনি যাচ্ছেন যে, জিনিস নিয়ে বাকি টাকা না নিয়ে চলে গেলেন তো। নীলগ্রামের হাটে নতুন বুঝি? এখানে সবাই জিনিস কিনে খুশি হয়ে নিজের মনের মতন টাকা দেয়। তা তা দিন দেখি আমাকেও 3 কিলো আলু আর 4 কিলো পেঁয়াজ দিন। খুশি মনে ওনাকে সব গুছিয়ে দিলাম। এই বাবুও হাতে যাবার আগে 300 টাকা ধরিয়ে দিয়ে চলে গেলেন। একটা জিনিস বেশ অদ্ভুত ঠেকলো। হঠাৎ করে সামনে উদয় হয়ে সবজি কিনে সবাই হঠাৎ করেই ভিড়ে মিলিয়ে যেতে থাকলো।
কারোর মুখই ঠিকঠাক দেখতে পেলুম না। কিন্তু এসব নিয়ে আর ভাবার সময় পেলাম না বেশি। হাটে বসার ঠিক পর থেকেই একে একে এত খদ্দের এসে ভিড় জমাতে শুরু করলো যে হাট বসার ঘণ্টাখানেকের মধ্যেই ঝুড়ি খালি হয়ে গেল একেবারে। এক পকেট টাকা আর এক মুখ হাসি নিয়ে গেলাম সেই চায়ের দোকানে টাকা শোধ দিতে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি তোমার বিক্রি বাট্টা শেষ হয়ে গেল যে? কি আর বলবো কাকা, বিক্রি এত ভালো হলো যে বলার মতন নয়। ভালো ভালো, কিন্তু এত তাড়াতাড়ি আনাজ শেষ হয়ে গেলে চলবে নাকি? হাট তো এখনো সারা রাত চলবে। কি বলছো, সারা রাত? তার বলছি কি, ওনাদের যা খিদে। ওনাদের মানে? ও কিছু না, তা কাল আবার আসছো তো? সে আর বলতে, বউ খুব খুশি হবে আজকে রোজগার দেখে। না আসতে চাইলেও জোর করে পাঠাবে। আসি এখন। শোনো, আনাজের বদলে পরের দিন মাছ মাংস এনো, বুঝলে? যা বিক্রি হবে না, টাকা গুনে শেষ করতে পারবে না। শিলা, ও শিলা, আরে কোথায় গেলে? ভোর রাতে এমন চিৎকার পাচ্ছ কেন শুনি? কাল সারাদিন ধরে কোথায় পড়তে গিয়েছিলে? এই দেখো কি এনেছি। এ কি করেছো? এত টাকা? হ্যাঁ গো, তোমায় দুটো কথা শোনালাম বলে তুমি চুরি ডাকাতি করতে শুরু করলে না তো? আহা শোনোই না, হরিপদ যে হাটের কথা বলেছিল সেখান থেকেই পেয়েছি। একটা সবজিও ফেরত আসেনি গো, সব বিক্রি হয়ে গিয়েছে। বলো কি, সবজি বিক্রি করে এত টাকা? আবার একজনের থেকে খবর পেলাম যদি মাছ মাংস নিয়ে যাই তাহলে নাকি আরো অনেক টাকা পয়সা রোজগারের সম্ভাবনা আছে। তা হরিপদ ঠাকুরপুর আড়ত আছে তো, সেখান থেকেই মাছ পেয়ে যাবে। ঠিক বলেছ, দাঁড়াও দাঁড়াও, গিয়ে চট করে নিয়ে আসি। আরে নীলু যে, আজ তো সকাল সকাল। ভাই আমায় ভালো দেখে মাছ আর মাংস দিতে পারবি? বিভিন্ন রকমের মাছ, এক একটা তাও 20 কিলো করে, আর মুরগির মাংস মোটামুটি 50 কিলো মতন। বলিস কি রে, এত মাছ মাংস নিয়ে তুই করবিটা কি? আর বলিস না, তোর বলে দেওয়া হাটে কাল গিয়েছিলাম, এত ভালো বিক্রি হলো যে কি বলবো। ওইটুকু সবজিতে আমার 3000-এর উপরে বউনি হয়েছে। বলিস কি রে, তাই নাকি? হ্যাঁ, এই তো এইমাত্র ফিরলাম কিছুক্ষণ আগে। এই রাতের বেলায় হাটে জিনিস বেচে মজা আছে কিন্তু ভাই, মানতেই হবে। কোন হাটের কথা বলছিস বলতো? আমি তোকে যে হাটে যেতে বলেছিলাম সেটা তো দিনের বেলায় বসে। যাই হোক, বিক্রি তো ভালোই হয়েছে, তাহলেই হবে। এই নে টাকাটা ধর, বাকি টাকা কাল সকালে হাট থেকে এসেই তোকে দিয়ে দেব। হরিপদ টাকা নিল। যেমনি হরিপদ আমার হাত থেকে টাকাটা নিল, এক অস্বাভাবিক ঘটনা ঘটল। কেমন একটা অমানসিক হাসির আওয়াজ আমার কানের মধ্যে দিয়ে সোজা মগজে আঘাত করলো। দু কান হাতে চেপে দিয়ে মাটিতে বসে পড়লাম। নীলু, আই নীলু, কি হলো? তুই ঠিক আছিস? হরিপদ ডাকে চোখ খুললাম অবশেষে। মানে কিছু না, রাতভর ঘুমাইনি তো। তুই জিনিসগুলো রতনকে দিয়ে আমার বাড়ি পাঠিয়ে দিস, আমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিই, রাতে আবার হাটে যেতে হবে তো। নীলু, কোন রাস্তা ধরে সে হাটে গিয়েছিলি বল দেখি? আজ রাতে আমি ওইদিকেই যাব, 2 গ্রাম ছেড়ে একটা ডেলিভারি আছে। ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে, তো তোর সাথেই ফিরলাম না হয়। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। আজিমগঞ্জ ঢোকার ঠিক আগেই বড় রাস্তা ধরে সোজা ডান দিক ধরে চলা শুরু করবি। কিছুক্ষণ পরে দেখবি হাট চলে এসেছে। চলি রে। বাড়িতে এসে একটু দুচোখের পাতা বন্ধ করেছি, সাথে সাথে ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করলাম। আবার শুনতে পেলাম সেই হাসি, ঠিক যেন পাতাল লোক থেকে ভেসে আসা কোনো এক প্রেতাত্মার হাসি।
তার সাথে সাথেই আমার চোখের সামনে ভেসে উঠল এক গ্রামের দৃশ্য। গ্রামের মাঝে দাঁড়িয়ে এক লাল পিশাচরূপী অবয়ব অট্টহাসি হেসে চলেছে এক নাগাড়ে। সেই গ্রামে কোনো জীবন্ত লোকের ছায়া দেখা যাচ্ছে না। রাস্তাঘাটে শুধু পড়ে রয়েছে লাশ, নদীর জলে ভেসে উঠেছে লাশ। কি গো, এখনো ঘুমোচ্ছ যে? সন্ধে হয়ে গেল তো, হাঁটে যাবে না? শিলার ডাকে ধরফর করে ঘুম ভেঙে উঠে বসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? মাফ করবেন দাদা, আমি আর এর সামনে যেতে পারবো না। আপনি বরং জিনিসপত্রগুলো মাথায় নিয়ে চলে যান। কেন, বললাম তো নীলগ্রামের হাটে যাব। ভ্যানওয়ালা পুরো কথা না শুনেই আমার বস্তাগুলো নিচে রেখে দিয়ে ভ্যান চালিয়ে সেখান থেকে চলে গেল। টাকাটা পর্যন্ত নিয়ে গেল না। খটকা লাগলো তার ব্যবহার দেখে, কিন্তু কি আর করা যাবে, একাই হাঁটা লাগালাম হাটের পথে। সন্ধে নামার আগেই পৌঁছে গেলাম হাটে। দেখি একজন দুজন করে লোক এসে আস্তে আস্তে জড়ো হয়ে দোকান গুছাচ্ছে। কিছু সময় আছে হাতে দেখে প্রথমে ঢুকলাম দোকানে একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে নিতে। বাহ বাহ, আমার কথা শুনেছো দেখছি। হ্যাঁ কাকা, যদি মাছ মাংস বেচে লাভ হয় তাহলে আমারই তো ভালো, বলুন। দিন দেখি, একটা চা দিন। চা খেয়ে ভাতটা ফেলে যেই না টাকাটা এগিয়ে দিয়েছি, মাথাটা ঘুরে গেল। আবার সেই দৃশ্য, সেই অমানুষিক হাসি। কান চেপে বসে পড়লাম বেঞ্চে। চোখ খুলে দেখি কাকার চোখ দুটো কেমন জল জল করছে। কি দেখলে বাবা? তেনাকে দেখতে পেলে বুঝি? তেনাকে মানে? না, কিছু না, যাও যাও, তোমার হাট বসেছে। চাওয়ালা কাকার কথায় পিছনে ফিরে আমি তো অবাক। সত্যিই তো, লোক গিজগিজ করছে হাটে। এত তাড়াতাড়ি নিমেষের মধ্যে এত লোক জমা হলো কোথা থেকে? যাই হোক, অত শত না ভেবে আমি গিয়ে বসলাম আমার আগের দিনের জায়গাটায়। যেই পসরা সাজিয়েছি, দেখলাম সব খদ্দেরদের চোখ যেন একসাথে আমার সামনে রাখা মাছ আর মাংসের উপর পড়ল। চকচক করতে থাকা চোখ নিয়ে তারা যেন একরকম উড়ে এলো আমার সামনে। একের পর এক বিক্রি হতে থাকলো আর ভরতে থাকলো আমার টাকার বাক্স। একদম শেষে শুধু 1 কেজি ইলিশ মাছ বাদে আর কিছুই পড়ে থাকলো না। ভিড়টা কমে যেতেই আমি এক মনে খুশি হয়ে টাকা গুনছি। ঠিক তখনই সামনে এলো এক খদ্দের। এ কি ভাই, কাল তোমার বউনি আমি সবার প্রথমে করলাম, আর আজ আমার জন্যই কিছু বাকি রাখলে না? বাবু মাফ করবেন, আমি যদি জানতাম আপনি আসবেন তবে অবশ্যই রাখতাম। আপনি এক কাজ করুন না, এই ইলিশ মাছগুলো নিয়ে যান। ঠিক আছে, তাই হবে। একটু সাহায্য করবে ভাই? ওই পুকুর পাড়টা দেখতে পাচ্ছ, তার পাশে এক শেওড়া গাছ আছে। আমার বউ ওখানেই আছে। তুমি মাছটা ওখানে গিয়ে দিয়ে আসবে। এই নাও, টাকাটা ধরো। ঠিক আছে বাবু, এক্ষুনি নিয়ে আসছি। মাছ কটা নিয়ে চললাম ওনার বলে দেওয়া জায়গায়, কিন্তু আশেপাশে কোনো বাড়ি দেখতে পেলুম না। এদিক ওদিক তাকিয়ে খুঁজছি, হঠাৎ এক মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। উনি বুঝি মাছ পাঠিয়েছেন? হ্যাঁ বৌদিমণি, আপনি কোথায় বলুন তো? আসুন আসুন, আমার সামনে আসুন, আমি মাছটা দিয়ে দিচ্ছি আপনাকে। কিছু মনে করবেন না, আমার পুরুষ মানুষের সামনে যেতে খুবই লজ্জা লাগে। আপনি যদি মাছটা একটু গাছের নিচে নামিয়ে রাখতেন তাহলে খুব ভালো হতো। আপনি যাবার পরই আমি নিয়ে নেব। ওনার কথা মতো মাছ কটা নামিয়ে রেখে হাটের পথে পা বাড়িয়েছি। এমন সময় একটা সরসর শব্দে পিছনে ঘুরে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার রক্ত জল হয়ে গেল।
একটা শাড়ি পরা অবয়ব গাছ বেয়ে নিচে নেমে এসে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নিজের অজান্তে একটা আর্তনাদ বেরিয়ে এলো গলা থেকে। আমার চিৎকার শুনে সে যখন মাথা তুলে আমার দিকে তাকালো, তার চেহারা দেখে বুঝতে পারলাম ও চেহারা কোনো মানুষের হতে পারে না কোনোভাবেই। পিছনে ফিরে ছুট লাগালাম নিজের জীবন বাঁচাতে। হাঁপাতে হাঁপাতে পৌঁছালাম হাটে। আমাকে দেখে হাসি মুখে চাওয়ালা আমার দিকে এগিয়ে এসে বললেন, আরে কোথায় গিয়েছিলে? আরে এসো এসো, উনি চলে এসেছেন তো। চলো চলো, ওনার সাথে দেখা করবে। উনি উনি কে? আরে ওনার দয়াতেই তো এই হাট তৈরি হয়েছে। চলো চলো, দেখা করবে, চলো। কাকার পিছনে পিছনে গিয়ে দেখলাম হাটের সব দোকানদাররা এক জায়গায় হাঁটু গেড়ে বসে রয়েছে। তাদের সামনে দাঁড়িয়ে এক পিশাচাকার মানুষ বেশি অবয়ব। মনে হলো মাটিতে কেউ পা আটকে রেখেছে। এক চুলো নড়তে পারলাম না। সে আমার দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর পৈশাচিক হাসি দিল। হাসি শুনে বুঝতে পারলাম এই হাসি আমি আজ সকাল থেকে আমার কল্পনায় শুনে যাচ্ছি। আমার হাটে জিনিস বিক্রি করবি, তা দক্ষিণা কই? আমার আমার সব জিনিস বিক্রি হয়ে গিয়েছে। তাই বুঝি? তাহলে আয় আয়, তোকেই খাই। পিশাচ আমার দিকে হাত বাড়াতে থাকলো। ইতিমধ্যেই দুজন দোকানদার আমায় চেপে ধরেছে। পালানোর চেষ্টা করেও পালাতে পারলাম না। হঠাৎ হাজির হলো হরিপদ। তার কাঁধ থেকে ঝুলতে থাকা ঝোলা থেকে কি একটা বের করে তাদের দিকে ছুঁড়ে মারল। চিল চিৎকার দিয়ে সেই পিশাচ আর সব লোকজন সমেত গোটা হাটটাই যেন হাওয়ায় উড়ে গেল। নীলু, কিছু হয়নি তো তোর? ঠিক আছিস? এরা কারা ছিল ভাই? কিছুই তো বুঝলাম না। সকালে তোর কথা শুনে একটা খটকা লেগেছিল মনে, তাই আমার দাদুর কাছে গিয়েছিলাম এই ব্যাপারে খোঁজ খবর নিতে। গিয়ে শুনি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। বহু বছর আগে এখানে এক গ্রাম ছিল, নীলগ্রাম। এই গ্রামে একসময় দুর্ভিক্ষ এলে কিছু গ্রামবাসী এক অপদেবতার পুজো দেয়। সে অপদেবতা তাদের কাছে অশরীরী খদ্দের পাঠাতে থাকে, কিন্তু তার বিনিময়ে সে চায় তাজা প্রাণ। মহামারীতে গ্রাম শূন্য হয়ে পড়লেও সেই বিক্রেতারা এখনো হাট বসায় প্রতিদিন। গিয়ে শুনি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। বহু বছর আগে